ये अटूट विश्वास बिहार के लोगों ने बिल्कुल गर्दा उड़ा दिया है। অবশেষে বিহারে 200 আসন নিয়ে এনডিএ ক্ষমতায় ফিরল। 2014 থেকে নরেন্দ্র মোদীর কোনো পাল্টা মডেল বিরোধীরা তৈরি করে ভোটে যেতে পারেনি, না বিহার না সারা দেশে। সারা দেশে বিরোধীদের একটাই মডেল, বিজেপি জুজু। বিজেপিকে ভোট দিও না, না হলে মুসলিমদের সমস্যা হবে। বিজেপিকে ভোট দিও না, সংবিধান চেঞ্জ করে দেবে। বিজেপিকে ভোট দিও না, না হলে হিন্দু রাষ্ট্র করে দেবে। মোদির পাল্টা কোনো উন্নয়ন মডেল দিতেই পারছে না বিরোধীরা। সবার প্রথমে একটা জিনিস আপনাদের বলে দিই, সারা বাংলা জুড়ে একটা বিতর্ক চলছে ভোট রেশিও নিয়ে। তবে শুনুন, ভোট রেশিও বা ভোটের সিস্টেমটা কিভাবে এসছে বা কে কত ভোট পেয়েছে। আরজেডি 1,20,00,000 ভোট পেয়েছে, প্লাস কংগ্রেস পেয়েছে 40 লাখ ভোট এবং সিপিএম এমএল পেয়েছে 16 লাখ। টোটাল 1,36,00,000 ভোট এমজিবি বা মহাগঠবন্ধন পেয়েছে। এবার এনডিএতে আসি। টোটাল বিজেপি পেয়েছে 1,10,00,000 ভোট, প্লাস জেডিইউ পেয়েছে 99 লাখ ভোট এবং এলজেপি পেয়েছে 28 লাখ ভোট। সব মিলিয়ে 2,37,00,000 ভোট পেয়েছে এনডিএ, অর্থাৎ ডিফারেন্স প্রায় 61 লাখ ভোটের। আর এক্ষেত্রে বিজেপি টোটাল 101 সিটে লড়েছে এবং জেডিইউ 101 সিটের জন্য লড়েছে। আর আরজেডি সব মিলিয়ে লড়েছে 143 সিটে। অতএব ভোট শেয়ার যদি আপনি একক দল হিসেবে দেখেন, সেখানে আরজেডির যে বেশি হবে সেটাই খুব স্বাভাবিক। আর একটা বিতর্ক চলছে সারা বাংলা জুড়ে, সেটারও উত্তর একসঙ্গে দিয়ে দিই। নির্বাচন কমিশন বিহারে এসআইআরের পরে ফাইনাল নোটে বিহারে ইলেক্টরের সংখ্যা 7,42,00,000 দেখায়। আর এই নোট বেরিয়েছিল 30শে সেপ্টেম্বর। আবেদনকারীদের আবেদন যাচাই করে নির্বাচন কমিশন কিছু ইলেক্টর সংযোজন করে, যার ফলে মোট ইলেক্টরের সংখ্যা দাঁড়ায় 7,45,00,000, অর্থাৎ মোট 3 লাখ ইলেক্টরের সংখ্যা বৃদ্ধি পায়। একটা নিউজ ভীষণভাবে ছড়াচ্ছে যে 67% ভোটার টার্ন আউট হয়েছে। সেটা সংখ্যা 7,45,00,000 হলো কি করে? ইলেকশন কমিশন কখনোই বলেনি যে 67% ভোটার টার্ন আউট হয়েছে। তারা বলেছে মোট ইলেক্টরের সংখ্যা হলো 7,45,00,000। ইলেক্টর কথার অর্থ হলো ভোটার তালিকায় থাকা মোট ভোটার সংখ্যা। আমরা যদি গুগলে জিজ্ঞাসা করি, তাহলে গুগল বলবে ইলেক্টর মানে আ পারসন হু হ্যাজ দ্য রাইট টু ভোট ইন অ্যান ইলেকশন। অর্থাৎ কখনোই ইলেক্টর মানে ভোটার টার্ন আউট নয়। অর্থাৎ মোট ভোটার 7,45,00,000 এবং এই 7,45,00,000-এর মধ্যে 67% ভোট ফেলেছে। অর্থাৎ মোট ভোটার 7,45,00,000 এবং 7,45,00,000-এর মধ্যে 67% ভোট পড়েছে। চলুন এবার আমরা আসল জায়গায় ফেরা যাক। রাজস্থানের ফলৌদি বলে একটা জায়গা আছে। এখানে একটি বিখ্যাত 7টা বাজার আছে। এই 7টা বাজারের রাজনৈতিক পূর্বাভাস অধিকাংশ ক্ষেত্রে, বলতে পারেন প্রায় সব ক্ষেত্রেই মিলে যায়। ফলৌদির 7টা বাজার মনে করেছে এবারের বিহারে এনডিএ ক্ষমতায় আসতে চলেছে। এনডিএর সমর্থনেই বাজি ধরার পরিমাণ বেশি। 7টা বাজারের দাবি ছিল 243 আসনের বিহারে 128 থেকে 134টা আসন জিততে পারে এনডিএ। আর এই 7টা বাজারের হিসাব, সমস্ত এক্সিট পোলের হিসাব, সব কিছু পাল্টে দিয়ে এনডিএ 202টি আসন জিতে এলো। কিন্তু কেন এত বিপুল পরিমাণে জিতে আসার রহস্যটাই বা কী? আজকে আমরা এই সমস্তটা নিয়ে আলোচনা করব। এনডিএ এত বিপুল পরিমাণ ভোট পেল বা ভোটে জিতে এলো কোন রহস্যের জোরে? নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের প্রথম পয়েন্ট, রাহুল গান্ধী ও তার মহাগঠবন্ধন। নরেন্দ্র মোদীর ভোটে লড়ার সময় একটা ইন্স্যুরেন্স করিয়ে ভোটে নামে। সেই ইন্স্যুরেন্সটার নাম হচ্ছে রাহুল গান্ধী। একজন যদি 100 হয়, অপরজন মেরে কেটে 10 হবে। এটা যার 10 সেই রাহুল গান্ধীর দলেরই লোকজনদের বক্তব্য। ভোট গোনা চলছে, তারই মাঝে সামাজিক মাধ্যমে রসিকতা চলছে রাহুল কোথায়। এনডিএর জয়ের ইঙ্গিতে সোশ্যাল মিডিয়া ভরে ওঠে মিম, কৌতুক আর প্রশ্নে।
বিজেপি মুখপাত্ররা বলছে রাহুল গান্ধী বিদেশের টাইম জোনে ঘুম থেকে ওঠার আগেই এনডিএ ট্রফি তুলে নেবে। তবে বিহার ভোটের মধ্যেও নাকি দুবার রাহুল বিদেশে গিয়েছিলেন। এখানে ডাবল ইঞ্জিন সরকার তার সমস্ত শক্তি কৌশল ভোটে জেতার জন্য লাগিয়ে দিচ্ছে, আর সেখানে মূল বিরোধী বিদেশে ঘুরে বেড়াচ্ছে। রাহুল গান্ধী 23টি জেলা ঘুরে মোট 16 দিনে 1300 কিলোমিটার ভোট অধিকার যাত্রা করেছিলেন। সেই সময় তিনি গ্রামীণ মানুষের মুখে মুখে কথা শুনেছিলেন, ভোটের অধিকার নিয়ে সওয়াল তুলেছিলেন। এমনকি প্রচারের সময় জলে নেমে জেলেদের সাথে মাছও ধরলেন। রাহুল তার মহাগঠবন্ধনকে জল থেকে টেনে তো তুলতে পারলেনই না, উল্টে জলের মধ্যে ডুবিয়ে ছাড়লেন। কিন্তু বিহারের মতো রাজ্যে রাজনৈতিক সংযোগ রাতারাতি কখনোই তৈরি হয় না। তেজস্বী যেখানে চাকরি বেকারত্ব নিয়ে প্রচারে সরব, সেখানে রাহুল ছিলেন ভোট চুরি অভিযোগে অনড়। এই দ্বন্দ্বেও প্রভাব পড়েছে মহাজোটের ওপরে। কিন্তু নীতিশ কুমার বিহারে সত্যিকারের প্রচুর কাজ করেছে। এরা সেখানকার লোকজনই বলছে, চাকরি থেকে শুরু করে ভীষণ ভালো ভালো প্রজেক্ট নিয়ে এসে তাদেরকে চাকরি দিয়েছেন। পরবর্তীকালে লালু প্রসাদ যাদব এবং অশোক গেহলটের মধ্যের যে বৈঠক খুব ভালোভাবে হয়েছিল, নিজেদের মধ্যেকার সমস্ত মতবিরোধ বুঝি মিটিয়ে নিয়েছে কংগ্রেস আর আরজেডি। লালুর দলের দাবি মেনে তেজস্বীকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে মানতেও রাজি হয়ে গিয়েছে কংগ্রেস। আর এই দাবিটা কখন মানা হয়েছে জানেন? বিহার ভোটের প্রথম দফার ভোটের 10 থেকে 12 দিন আগে। তাহলেই বুঝুন মহাগঠবন্ধন কতটা মহাঘোট পাকিয়েছিল। মহাজোটের সব সদস্য দলের নাম ও প্রতীক থাকলেও ছবি শুধু দেওয়া হয়েছে তেজস্বীর। আসলে বিহারে তেজস্বী যে মহাজোট বা মহাগঠবন্ধনের মুখ, সেটা দেখাতে চেয়েছে আরজেডি নেতারা, আর সেটা নিয়েও বিতর্ক কম হয়নি। সবাই মিলে বলেছে যে রাহুল গান্ধীকে নিজের জায়গা দেখিয়ে দিল আরজেডি। বিহার বিধানসভা নির্বাচন আসলে নামই মহাগঠবন্ধন, আসন রফা কার্যত শিখে তুলে দিয়েছিল আরজেডি। অন্তত গোটা 10 থেকে 12 আসনে সরাসরি একে অপরের বিরুদ্ধেও লড়াই করেছে ইন্ডিয়া জোটের শরিকরা। আসলে জোট ধর্ম ভুলে অধিকাংশ শরিক শুধুমাত্র নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেছিল। আমাদের পরের পয়েন্টে চিরাগ পাসওয়ান ও তার পাসি সমাজ। পিকে বা প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি কত ভোট কাটবে আর কত ভোটে ভাগ বসাবে, তার উপর নাকি অনেকখানি নির্ভর করবে বিহারের ভোট ভাগ্য। শুধু পিকে না, আরও একজনের ওপরেও ডিপেন্ড করেছিল। তিনি বিহার রাজনীতির নতুন মহারথী চিরাগ পাসওয়ান। চিরাগ অনেক ওলটপালট করে দিয়েছেন অনেক পণ্ডিতের হিসাব। 5 বছর আগে অর্থাৎ 2020 সালে বিধানসভা নির্বাচনে চিরাগের দল লোক জনশক্তি পার্টি বা রামবিলাস পাসওয়ানের দল এনডিএ শরিক হিসেবে লড়েন। বিজেপির সঙ্গে সব সময় তার সুসম্পর্ক ছিল, কিন্তু বাবা রামবিলাস পাসওয়ানের সঙ্গে নীতিশ কুমারের আদায় কাজ করার সম্পর্কে ছিল। এই সম্পর্কের জেরে চিরাগ তখনও মুক্ত হতে পারেননি। তাই নীতিশের দল জেডিইউ এর সঙ্গে জোটে একদম যেতে চাননি। কারণ বিহারের জাতপাতের সমীকরণে ব্যক্তিটির সম্পর্কে তিক্ততা রয়েছে চিরাগের দল ও তার অনুগামী পাসি সমাজের সঙ্গে। 2007 সালে তফসিলি সমাজের মধ্যে মহাদলিত সমাজকে আলাদা করে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ। আর এই মহাদলিত হিসেবে পরিচিত 22টি সম্প্রদায়ের মধ্যে 21টিকে সে তালিকার অন্তর্ভুক্ত করলেও পাসি সমাজকে রাখেনি। আর পাসি সমাজকে রিপ্রেজেন্ট করে পাসওয়ান। সংঘাত তখন থেকেই ভীষণভাবে বেড়ে গেল। অমিত শাহ এখানে এলেন প্রপার নেগোশিয়েটর হিসেবে। নীতিশ আর চিরাগকে তিনি মিলিয়ে দিলেন। হয়তো পাসি সমাজকে মহাদলিত সম্প্রদায়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, এটাই হয়তো তাদের প্রপার নেগোসিয়েশন ছিল। যাই হোক, সেটা যা পারে হোক যাক, কিন্তু আমাদের ভোট কাটাকাটি কিন্তু চরমভাবে কমে গেল। নিজেদের শরিক দল ভোট না কাটায় নীতিশের দল 43 থেকে বেড়ে 84 আসনে পৌঁছে গেল। আর চিরাগের দল একটি আসন থেকে বেড়ে গণনার শেষ পর্বে 19 থেকে 22 আসনের মধ্যে ঘোরাফেরা করেছে। বিহারের এবারের নির্বাচনে এত ভালো স্ট্রাইক রেট বিজেপি ছাড়া শুধুমাত্র চিরাগ পাসওয়ানেরই আছে। বিজেপির 101টি আসন লড়ে 90-এর ঘরে পৌঁছে গেছে, আর এলজেপি 29টি লড়ে 20টি আসন নিয়েছে। এরপর আসি সব থেকে আলোচিত একটা পয়েন্টে, মহিলা ভোট
ও তার 10,000 টাকা। একে মহিলা তার উপর নগদ হাতে টাকা পেয়েছে। পশ্চিমবঙ্গে মমতার যে অস্ত্রের নাম লক্ষ্মীর ভাণ্ডার, পাটলিপুত্রে সেই প্রকল্পই আরও বড় আকারে উপস্থাপিত হয়েছিল মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা নামে। মহিলাদের স্বনির্ভর করতে ভোটের ঠিক আগেই নীতিশ কুমার ঘোষণা করেছিলেন যে তার সরকার বেশ কিছুটা নগদ অর্থ দেবে মহিলা ভোটারদের। প্রথম কিস্তিতে দেওয়া হবে 10,000 টাকা। সেই অর্থ পেতে মহিলাদের মধ্যে রীতিমতো হিড়িক পড়ে যায়। প্রথম দফা ভোটের কয়েকদিন আগেই 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা পৌঁছে গেছিল সরকারের তরফ থেকে। তার ফল কি হলো? তার ফল হলো বিহারে গতবারের তুলনায় প্রায় 12% বেশি মহিলা এবার বুথ লাইনে গিয়ে দাঁড়ালেন। যত সংখ্যক পুরুষ ভোটার ভোট দিয়েছেন তার থেকে 9% বেশি মহিলা ভোটার ভোট দিয়েছেন, যার ফল বেশি ভোট এবং আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ। সম্পূর্ণ ধরাশায়ী হলো আরজেডি এবং কংগ্রেসের মহাগঠবন্ধন। এটা কি সবাই বলছে মাস্টার স্ট্রোক। তারপরে আমরা আসি প্রশান্ত কিশোর ও তার জনসুরাজ পার্টি। আ বিগ জিরো রেজাল্ট। অনেককে রাজা বানানো ব্যক্তি আজ নিজেই ভিখারি হয়ে গেছে। অনেককে নির্বাচনে জয়লাভের মুখ দেখানো ব্যক্তি নির্বাচনী ময়দানে এসে প্রথমবার মুখ থুবড়ে পড়েছে, মানে প্রথমবারেই হোঁচট খেয়ে পড়ে গেছে। 243টা আসনের মধ্যে 238টি আসনে তারা প্রার্থী দিয়েছিল। একটি মাত্র আসনে দ্বিতীয় হয়েছে। বহু সিটে তাদের 4 নম্বর বা 5 নম্বর আসনে স্থান হয়েছে। প্রচুর প্রচুর আসনে তাদের জামানত জব্দ হয়ে গেছে। বহু সিটে ওই দলের প্রার্থীদের ভোট নোটার থেকেও কম ভোট হয়েছে। কিছু জায়গায় অবস্থা এত করুণ যে নির্দল প্রার্থীরাও তাদের দেখে দুঃখ পাচ্ছে। যেমন একটা উদাহরণ দিই আপনাদের। ফরবেজগঞ্জ আসনটির কথা যদি ভাবেন, তাহলে প্রশান্ত কিশোরদের প্রার্থী মোহাম্মদ একরামুল হক কত ভোট পেয়ে জানেন? 977টা ভোট। হাজারের ঘরেও পর্যন্ত পৌঁছাতে পারেনি জনসুরাজ পার্টির ভোট। সেই কেন্দ্রের নোটার ভোট কত জানেন? 3,115টা ভোট। জনসুরাজ পার্টির চাইতে নোটা 3 গুণেরও বেশি ভোট পেয়েছে। গোটা রাজ্যে প্রশান্ত কিশোরের দলের মোট ভোট শেয়ার মাত্র 3.44%। শুধু নিজের দলের চরম ভরাডুবি নয়, এবার বিহার নির্বাচন নিয়ে যা যা বলেছিলেন কোনোটাই বাস্তবে তার ধারে কাছ দিয়ে যায়নি। ফলে প্রশান্ত কিশোর সারা জীবনে এই ভোট পর্বটা ভুলে যেতে চাইবেন। তিনি বলেছিলেন জেডিইউ 25টার বেশি আসন পাবে না। একবার নয়, বেশ কয়েকবার বলেছিলেন যে নীতিশ কুমার 25টার বেশি আসন পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। নিজের অবস্থায় এমন জায়গায় নিয়ে ফেললেন যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল পর্যন্ত তাকে চরম বিদ্রূপ করে বিগ জিরো দেখিয়েছে। বলেছে হিরো হতে গিয়ে জিরো হয়ে গেল প্রশান্ত কিশোর। আমাদের নেক্সট পয়েন্ট, বিহারে মুসলিম ও যাদব ভোট। এবারে বিহারে মুসলিম ও যাদব ভোট একটা বড় অংশ বিজেপি ও এনডিএ ঝুলিতে গেছে। এটা অনেক বিরোধী, বিশেষ করে বাম, কংগ্রেস, আরজেডির মতো দলগুলোর না রীতিমতো ঘুম উড়িয়ে দেবে। বিহারে হিন্দু ভোট একত্রিত হয়েছে এবং তা বিজেপির ঝুলিতে গিয়েছে। হিন্দু ভোট একত্রিত হওয়া মানে ভাষা, জাতপাত, দলিত, উচ্চবিচ্চ, ব্রাহ্মণ্যবাদ সব ঝেড়ে ফেলে ভারতকে এক জায়গায়, মানে ভারতের হিন্দু ভোটকে এক জায়গায় নিয়ে আসার একটা অনবরত চেষ্টা। আর এই এতদিনে যা ভীষণভাবে সফল তা কিন্তু বোঝা যাচ্ছে। তার সঙ্গে মুসলিমরাও কিন্তু একটা অংশ বিজেপিকে ভোট দিচ্ছে। বিশেষ করে মহিলাদের একটা অংশ বিজেপিকে চুজ করে নিচ্ছে। ওই 3 তালাক সম্পর্কিত যে ঘটনাটা আছে বা যে বিলটা আছে সেটাও কিন্তু এখানে একটা মারাত্মক এফেক্ট ফেলে যাচ্ছে। একটা মোটামুটি স্টিরিও টাইপ থেকে মুসলিম মহিলারা বেরিয়ে আসার একটা প্রচেষ্টা করে। তবে এতক্ষণ যা বললাম সেটা শুধুমাত্র একটা দল বা তার নির্দেশিত একটা জোটের ভোটে জয়লাভের কারণগুলি। এর মধ্যে আমার কোনো ব্যক্তিগত আবেগ, কোনো ব্যক্তিগত মতামত, কোনো ব্যক্তিগত ভাবাদর্শ এর মধ্যে কোনো রকম প্রভাব ফেলেনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসআইআর সবাই ফিল আপ করবেন। জয় হিন্দ, জয় ভারত।